আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশন কেন পরিবর্তন করা হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে আমরা অনফিল্ডের পর্দায় বছরখানেক আগে একটা ভিডিও করেছিলাম মাহবুব আলী জ্যাকি স্যারকে নিয়ে, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পেস বোলিং কোচ। এবং মোস্তাফিজের ইনজুরির পর যখন তার বোলিং অ্যাকশনটা পরিবর্তন করার প্রয়োজন হয়েছিল, ওই সময়টায় মাহবুব আলী জ্যাকি স্যারের তত্ত্বাবধানে মোস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশনটা পরিবর্তন করা হয়েছিল। এই ভিডিওটা প্রচার করার পর অনেকেই কমেন্ট বক্সে এই মন্তব্য করেছিলেন যে মোস্তাফিজের বোলিং অ্যাকশন পরিবর্তন করা কি দরকার ছিল, বা স্যারকে অনেকে ব্লেম করছিলেন যে বোলিং অ্যাকশন কেন পরিবর্তন করা হয়েছে। তবে ওয়ার্ল্ড ক্রিকেটে আরও অনেক বোলার কিন্তু আছেন যাদেরকেও একদম বিশ্বের বাঘা বাঘা কোচেরা একদম বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে তাদের বোলিং অ্যাকশনটাকে পরিবর্তন করেছেন, কারণ তাদের ক্যারিয়ারটাকে প্রলং করতে হয়েছে। ডেফিনেটলি একজন পেস বোলার যখন তার মতো করে একটা অ্যাকশনে শুরু করেন, একটা পর্যায়ে কিন্তু ডিমান্ড তৈরি হয় যে তার বোলিং অ্যাকশনটা পরিবর্তন করতে হচ্ছে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে শরীরের উপর চাপ প্রয়োগ হচ্ছে, ইনজুরির কনসার্নের জায়গায় আছে। আমরা প্রথমত মোস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশনে কোথায় পরিবর্তনটা হয়েছে এবং তার আউটকামের ব্যাপারটা জানবো, তারপর ব্রেট লির বোলিং অ্যাকশনের পরিবর্তনের একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত মোস্তাফিজুর রহমানের যে জায়গাটাতে আসলে বোলিং অ্যাকশনের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে তার নন বোলিং আর্মের জায়গাটা। খেয়াল করে দেখেন, মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের শুরুর দিকে 2015-16 সালের দিকে তার নন বোলিং আর্মটা ছিল টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, অর্থাৎ ব্যাটসম্যানের দিকে। ওই সময়টায় মোস্তাফিজুর রহমান অনেক বেশি সামনের লেন্থে বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, অনেক ডেডলি ছিল তার বলগুলো। এখন মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা কিন্তু টুয়ার্ডস হিজ শোল্ডার, অর্থাৎ তার শোল্ডারের দিকে। এই জায়গাটা একটা বড় গঠনগত পার্থক্যের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন মোস্তাফিজুর রহমান কিন্তু আসলে খুব বেশি সামনের লেন্থটাকে তার স্টক লেন্থ হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন না, একটু পেছনের লেন্থে তিনি বোলিং করেন। এবং এই অ্যাকশনে অ্যাডজাস্টমেন্টেও বেশ সময় লেগেছে মোস্তাফিজুর রহমানের জায়গা থেকে। মাহবুব আলী জ্যাকি স্যার সে সময়টায় আমাদের সাক্ষাৎকারে বলেছিলেন যে আলটিমেটলি মোস্তাফিজের যেহেতু শোল্ডার ইনজুরি হয়েছিল, আমরা জানি কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তিনি শোল্ডার ইনজুরিতে পড়েছিলেন, এবং তার ক্যারিয়ারটাকে যদি আসলে প্রলং করতে হয়, তার ক্যারিয়ারটাকে প্রলং করার জন্য তার গ্যাদার পজিশনের সময়টায় আগে যেরকম টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান ছিল সেটা থেকে পরিবর্তন করতে হয়েছে, কারণ তার শোল্ডারে যাতে প্রেশার না পড়ে। তখন তাকে এই লোডিং পজিশনটায় তার বোলিং অ্যাকশনটা বায়োমেকানিক্যাল একটা পরিবর্তন করতে হয়েছে। এবং এ কারণে মোস্তাফিজের ক্যারিয়ারটা কিন্তু আলটিমেটলি মার্শাল্লাহ এখন প্রলংড হচ্ছে, তিনি খেলতে পারছেন। 15 সালে ডেবিউ হয়েছিল, 10 বছর ধরে মোস্তাফিজুর রহমান কিন্তু আলটিমেটলি খেলছেন ক্রিকেটটা। যদিও অনেকেরই কমপ্লেনের জায়গা আছে যে শুরুর দিকের মোস্তাফিজের মতো ডেডলি তিনি কেননা, তারপরেও কিন্তু হিজ প্লেইং হিজ পার্ট। আমরা গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা জানিয়েছি যে মোস্তাফিজ কিন্তু আলটিমেটলি তিনি তার পার্টটা প্লে করছেন। এখন তিনি হয়তো বা ডিফারেন্ট রোল প্লে করছেন, কিন্তু তিনি তার পার্টটা প্লে করছেন। ঠিক এই জায়গা থেকে ব্রেট লির একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে ব্রেট লির যখন ডেবিউ হয়েছিল 1999 ওই সময়টাতে, তখন ব্রেট লির লোডিং পজিশনটা কিন্তু ছিল ফ্রম হিজ শোল্ডার। তার শোল্ডারের পজিশন থেকে তিনি লোডিং পজিশনটা জেনারেট করতেন। এরপর তার ইনজুরি হয়েছে, ইনজুরির পর কোচেরা তার বোলিং অ্যাকশনটাকে পরিবর্তন করেছে। আমরা তার ক্যারিয়ারের শেষের দিকে বা তার ক্যারিয়ারের প্রাইম সময়টাতে দেখতে পেয়েছি তার লোডিং পজিশনটা কিন্তু কোমরের কাছ থেকে। খেয়াল করে দেখেন, দুটো জায়গার পার্থক্যটা খেয়াল করে দেখেন। ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে ব্রেট লির গ্যাদার পজিশনটা ছিল ফ্রম হিজ শোল্ডার, ক্যারিয়ারের শেষের দিকে এসে তার গ্যাদার পজিশনটা হয়ে গেছে ফ্রম হিজ ওয়েস্ট। এখন ব্রেট লির জন্য এই অ্যাকশনটাকে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে কোচেরা মনে করেছেন যে তার জন্য এটাই সুইটেবল অ্যাকশন, বা তার যে ধরনের পেস, যেইভাবে তিনি বোলিং করেন, তার বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী এই ধরনের অ্যাকশনটাই তার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। আমরা ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। যদি একটু ইভালুয়েট করার চেষ্টা করে, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, যে সময়টাতে ব্রেট লি একদম ক্যারিয়ারের শুরুর দিকে লোডিং পজিশনটা তার শোল্ডার থেকে ছিল, তখন তার ল্যাটেরাল ফ্লেকশনটা অনেক বেশি মাত্রায় ছিল। ল্যাটেরাল ফ্লেকশন বলতে তিনি আসলে কতটুকু বাঁদিকে ঝুঁকে পড়ছেন সেটাকে বোঝানো হয়। এবং ওই জায়গাটাতে একটা পরিসীমার জায়গা আছে, একটা মাপ আছে, যে মাপটা সত্যিকারের অর্থে আমরা জিনিসটা ওইভাবে চিন্তা করি যে যত বেশি স্ট্রেইট থাকবে বডি, তত বেশি আসলে সেই বোলারটা গ্রিন জোনে থাকবে। তবে এই বাঁকানোটা যদি কোনো বোলারের ক্ষেত্রে এরকম হয় যে আপনি থুতনি থেকে একদম পেটের মাঝ বরাবর পর্যন্ত একটা কোণ যদি আপনি আঁকেন কোনো একজন বোলারের, এবং সেটা যদি 45 ডিগ্রির চাইতে নিচের দিকে থাকে, তার মানে সেই বোলারটা একটা রেড জোনের মধ্যে আছে। তার মানে সেই বোলারটা রেড জোনের মধ্যে আছে, তার ল্যাটেরাল ফ্লেকশন জনিত সমস্যা আছে এবং তার ইনজুরির প্রবণতা বাড়তে পারে। ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে যখন ব্রেট লি তার অ্যাকশনের লোডিং পজিশনটা কোমর থেকে নিলেন, তখন দেখেন তার ল্যাটেরাল ফ্লেকশনটা কিন্তু কমে গেছে। তখন তার ল্যাটেরাল ফ্লেকশনটা তার আগের মতো ছিল না। সো এই জায়গাটাতে ফাইন টিউনিংয়ের কাজটা আসলে কোচেরা করেছেন, এবং এই কারণেই কোচেদের অনেক বেশি মাত্রায় বায়োমেকানিক্যালি স্ট্রং হতে হয়। আমাদের বাংলাদেশে আমাদের অনেক দিনের চিল্লাচিল্লির পর অবশেষে একটা বায়োমেকানিক্যাল ল্যাব তৈরি হতে যাচ্ছে, যেটা
অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ভালো উদ্যোগের জায়গা এবং ডেফিনেটলি এই জায়গাটাতে তো আমরা সাধুবাদ জানাতেই পারি যে আমাদের দেশে এতদিন কোনো বায়োমেকানিক্যাল ল্যাব ছিল না। এই পরীক্ষাগুলো বা এই যে জিনিসগুলো একজন বোলারের এই বিষয়গুলো ঠিক করে দেওয়া, এগুলো কিন্তু জ্যাকি স্যাররা ম্যানুয়ালি করতেন ওই সময়টাতে, ম্যানুয়ালি করতেন। কারো ক্ষেত্রে সফল হয়েছে, কারো ক্ষেত্রে সফল হয় নাই। যখন বায়োমেকানিক্যাল ল্যাবগুলো হয়ে যাবে বা বায়োমেকানিক্যাল ল্যাব যখন হয়ে যাবে, তখন এগুলোকে অনেক বেশি মাত্রায় কম্পিউটারাইজড পদ্ধতিতে আমরা জানতে পারবো যে কোন বোলারের ল্যাটারাল ফ্লেকশনের জায়গাটা কেমন আছে এবং কোন বোলারটা আসলে কীভাবে রেড জোনে আছেন, কীভাবে গ্রিন জোনে আছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।